আপনার আব্বার কবর, আপনার আম্মার কবর, আপনার দাদুর কবর, আপনার দাদিমার কবর এখনো যে সুরক্ষিত আছে, বুলডোজার চালিয়ে দেয়নি, কবরটার উপরে মদের ফ্যাক্টরি তৈরি করে কেন বুথ স্তরের নেতাগুলোকে দিয়ে এই প্রোগ্রামকে বানচাল করানোর চেষ্টা করছে? কেন্দ্রের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইনকে প্রত্যাহার করানোর জন্য। নওশাদ সিদ্দিক যেখানে কথা দেয় সেখানে এসে পৌঁছায়, আর যারাদেরকে হিংসা করাচ্ছে তাদের নেতারাও ভালো জানে নওশাদ সিদ্দিক যেখানে কথা দেয় সেখানে এসে পৌঁছায়। আমি গুটি কয়েক কথা বলবো। আজকে এই প্রোগ্রামটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে? আজকে এই প্রোগ্রাম হচ্ছে কেন্দ্রের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইনকে প্রত্যাহার করানোর জন্য। কেন্দ্রের নিয়ে আসা নতুন ওয়াকফ আইন কি হচ্ছে? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তিকে কাড়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের আজকের এই অধিকার সভা। তাহলে বলুন, কেন্দ্রের আইনের বিরুদ্ধে আমাদের অধিকার সভা, সেখানে তৃণমূলের বন্ধুদেরকে কেন বুথ স্তরের নেতাগুলোকে দিয়ে এই প্রোগ্রামকে বানচাল করানোর চেষ্টা করছে? ভাবতে হবে। প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে, বুকে যন্ত্রণা হচ্ছে কালীঘাটের মাননীয়ার। কালীঘাটের মাননীয়া বুকে ব্যথা ফিল করছে, চেস্টে পেন ফিল করছে যে মোদির বিরুদ্ধে বলছি আমরা, অমিত শাহর বিরুদ্ধে আমরা বলছি, আমরা আডবাণীর বিরুদ্ধে বলছি, আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছি, আমরা সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে বলছি, আমরা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে বলছি, কিন্তু বুকে যন্ত্রণা হচ্ছে কার? মমতা ব্যানার্জি তার দলের লোকেদের। কেন? কারণটা এটাই, 1998 সালে আজকের যে তৃণমূল কংগ্রেস দেখছেন, এই দলটি তৈরি হয়েছিল কার হাত ধরে? আডানিজি, আদমানিজি, মুরলী মনোহর যোশী বা এই ধরনের যারা সিনিয়র লিডার্স আছে বিজেপির, তাদের হাত ধরে এই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। যতই আমরা খারাপ ছেলে হই না কেন, যতই আমরা খারাপ পিতা হই না কেন, খারাপ পিতা হই না তার পরের প্রসঙ্গে আমি বলছি, কিন্তু দিনের শেষে ছেলেকে পিতা যতই রাগ করুক না কেন, ছেলের প্রতি দরদটা থাকবেই। আর ছেলে বাপের প্রতি যতই রাগ দেখাক না কেন, দিনের শেষে বাপের প্রতি একটা সফট কর্নার থাকবে। তাই আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকে ব্যথা করার কারণটা এটাই, তৃণমূল নামক দলের জন্মটাই হয়েছে বিজেপি নামক দলের গর্ভ থেকে। ফলে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে এদের রাগ হয়, তৃণমূলের বিরুদ্ধে কথা বললে এদের রাগ হয়। আমি আপনাদের বলবো, আজকে যারা এই প্রোগ্রামকে বানচাল করার জন্য গতকাল থেকে ডিস্টার্ব করেছেন, হয়তো এখানে আরো বেশি লোক হতো, লোক হলো না, এটা নিয়ে আমি কোনোদিন ভেঙে পড়ি না। কিন্তু আমি তাদেরকে বলবো, যারা এই প্রোগ্রামকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আমার বানচাল করার চেষ্টা করেছে, যারা ডাইরেকশন দিয়েছে তাদের কথা বলছি না, যারা বানচাল করার চেষ্টা করেছেন, কি আমার একজন ব্যানার বানছিল তারপরে আক্রমণ চালিয়েছেন, সে তো ওষুধ হবে সেটা বলছি না আমি, সে সিস্টেমে হয়ে যাবে, চিন্তা নেই। আজকে পুলিশকে কন্ট্রোল করে রেখেছে বলে কিছু করছে না, অভিযোগ কিন্তু আমার দায়ের করা থাকলো, কপি আমার কাছে থাকলো। আজকে যেই পুলিশকে ওরা কন্ট্রোল করে অন্যায় করছে, সময় আসবে সেই পুলিশকেই আমরা নিরপেক্ষ করে অন্যায়ের আইনি ভাবে আমরা প্রতিশোধ নেব। আমরা আমার দিকে টানবো না, পুলিশকে নিরপেক্ষ রাখবো। কিন্তু আমার প্রশ্ন, আমাদের এখানে এই প্রোগ্রামকে ভুলণ্ডিত করার জন্য কোন চ্যাটার্জি, চক্রবর্তী, ব্যানার্জি এসেছে কি? বলুন আপনারা, এসেছে? কোন দাস, কোন মান্ডি, কোন হাসদা এসেছে এখানে? আসেনি। এই প্রোগ্রামকে বানচাল করার জন্য যারা এসেছে তার নামের আগে মোহাম্মদ আছে, নারে শেষে রহমান ইসলাম আছে, তাই তো? কি ভুল বলছি ভাই আমি? এবার তাদেরকে বলছি,
আমার ভয়েসটা আওয়াজটা নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন তারাও। কবরটার উপরে জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি। হ্যাঁ, যারা আজকে আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার আব্বা আম্মা দাদু দাদির কবরটা এখনো যে কবর আছে, ফ্যাক্টরি হয়ে যায়নি। কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করা মামলাতে এখনো আপনার কবরস্থানটা সুরক্ষিত নয়। এই নওশাদ সিদ্দিকীর করা মামলাতে আপনার বাপ দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। এরা কত বড় নির্লজ্জ, একটু ভাবাচ্ছেন, হওয়া দরকার। একটু ভাববেন যে আপনি নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামটা আটকাচ্ছেন, কিন্তু এই নওশাদ সিদ্দিকী আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। কোন অভিষেক ব্যানার্জি গিয়েছিল? কোন এমএলএ গিয়েছিল? না কোন মমতা ব্যানার্জি গিয়ে মামলা করেছে? তারা করেনি। যারা আমাদের প্রোগ্রামকে ডিস্টার্ব করছেন তার বাপ দাদুর কবরটা কবরে যাতে থাকে, ওখানে জুতোর ফ্যাক্টরি না হয়ে যায়, মদের ফ্যাক্টরি না হয়, চারটে মেয়েকে নিয়েছে নাচানোর, অর্থাৎ কি হয় এটা কি বলে গো, হ্যাঁ, বার না হয়ে যায়, সেইটাকে আটকাচ্ছি আমরা, খামচিহ্ন আটকাচ্ছে। আর ওরা এত বড় বোকা, মাথায় এমন গোবর ওদের ঢুকিয়ে দিয়েছে, খামচিহ্ন কি আটকানোর জন্য ওরা হই হই করছে। আশা করছি বুদ্ধি একটু খুলবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকিয়ে লাভ নাই, কানের দিকে হাত দিয়ে তাকান। আপনাকে কি বলছে? তৃণমূল আছে করে কামিয়ে খাচ্ছিস, এই গল্প শোনাচ্ছে তো। এ তো পাড়ার একটা চারানার নেতা। এই যখন ফাঁদে পড়ে যাবে এর পাশে তৃণমূল দাঁড়াবে? এর মসজিদ কেড়ে নিচ্ছে, এর মাদ্রাসা কেড়ে নিচ্ছে, এর ঈদগাহ কেড়ে নিচ্ছে, এর বাপের কবর কেড়ে নিতে চাইছে, এর মায়ের কবর কেড়ে নিতে চাইছে, এর ওয়াকাফটা কেড়ে নিতে চাইছে। শাসক তখন ওর পাশে দাঁড়ায়নি, এ ফাঁদে পড়লে এর পাশে দাঁড়াবে মনে হয়? এই আপনাদের এখান থেকে একটু আগে গেলি তো সন্দেশখালী, সন্দেশখালীর যিনি নিজেকে বেতাস বাদশাহ বলে দাবি করত, তার পাশে দল দাঁড়িয়েছে, খোঁজ নিয়ে দেখুন। এই চারানার তো সে পাড়ার নেতা নয়, সে একটা বিধানসভা, দুটো বিধানসভা, লোকসভা নির্বাচনে সব থেকে বেশি লিড যার এলাকা থেকে হতো, সে ফাঁদে পড়ে গিয়েছে, দল তার পাশে আর দাঁড়াচ্ছে না। তো এই বুথের এলাকার মানুষজন যারা হিংসায় জড়াচ্ছেন, আমি আপনাদের বলবো, ফাঁদে পড়ে গেলে আপনার পাশে আর দল দাঁড়াবে না। এইখানে হিংসা করার কি আছে? আপনাদেরকে যারা হিংসা করতে বলেছে তাদেরকে বলুন না, নওশাদ ভাই তো বিধানসভায় যায়, তা ওখানে উনার মেরে ঠ্যাংটা ভেঙে দিতে পারছো না কেন? পাড়াতে কেন ঠ্যাং ভাঙার কথা বলছো ভাই? কি বলছি বুঝতে পেরেছেন? আমার কথাটা কি কারো খারাপ লাগছে? এখানে হিংসা করাচ্ছে কেন? নওশাদ সিদ্দিকী তো বিধানসভায় যায়, কলকাতার ওপর দিয়ে আসলো তো, রাজারহাটের ওপর দিয়ে আসলো তো, তাহলে নওশাদ সিদ্দিকী তো ওইখানেই আটকে দিতে পারেন আপনারা, এখানে আসতেই পারবে না। ও, এখানে আসার সুযোগ আপনারাই দিচ্ছেন, আটকাচ্ছেন না, মানে সুযোগ হয়ে যাচ্ছে। তাহলে আপনি আপনার বুথে কেন হিংসাটা ছড়াচ্ছেন? এটা হচ্ছে আরএসএস এর একটা প্ল্যান। মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটবো, মুসলমানকে দিয়ে মুসলমানের মাথা ফাটাবো, মুসলমানকে দিয়ে মুসলমানের নামে কেস করাবো, মুসলমানকে দিয়ে মুসলমানকে ধ্বংস করব। এটা মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় চালু করেছে। তার আমি উদাহরণ দিচ্ছি, আপনারা দেখুন ওই পশ্চিম বাংলার কথা, রাজনৈতিক ভাবে যত মুসলমান নেতা খুন হয়েছে সবের পেছনে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ পরোক্ষ হাত আছে। যত ভালো ভালো মুসলিম লিডার খুন হয়েছে সবের পিছনে তৃণমূলের হাত আছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি আরএসএস এর কথা শুনে এই মহল্লাতে হিংসা ছড়িয়ে দিচ্ছে। আর এখানে চারানার নেতা
নেতাগুলো দাদা বলে দিয়েছে সেই জন্য করতে হবে, ওইগুলো বোকাগুলো হিংসায় জড়িয়ে পড়ে নিজের পাড়ার মধ্যে হিংসাটাকে টেনে নিয়ে আসছে। আমি শুধু এটা মুসলমানদের জন্য প্রযোজ্য বলছি না, যারা পিছড়ে বর্গের আছে দেখবেন যেখানে দলিত ভাই আছে অন্য দলিতকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে, যেখানে আদিবাসী ভাই আছে অন্য আদিবাসীকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে। মানে যারা পিছড়ে বর্গের আছে ইন্টার কাস্ট তাদেরকে নিজেদের মধ্যে উইদিন কাস্ট লড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করার চক্রান্ত দ্বার প্রান্তে দাঁড় করাচ্ছে। তাই আপনাদের বলবো, হিংসা করছেন একটু চোখ কান খুলে চলুন, যে আজকে আপনার বিপদে আপনার জোড়া ফুল দাঁড়ায়নি, আপনার বাপের কবরটা, আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া মসজিদটা, ঈদগাহটা, ওয়াকফ সম্পত্তিটা বাঁচানোর জন্য যাদেরকে আপনারা আক্রমণ করছেন, কর্কশ ভাষায় কথা বলছেন, সেই নওশাদ সিদ্দিকী, পিয়ারুল, মুসা ভাই, কুতুব ভাই থেকে শুরু করে আমরাই আটকানোর চেষ্টা করছি, আমরাই লড়াই করছি। বন্ধুগণ, একটু ভাবার চেষ্টা করুন। শাহজাহান শেখের মতো বেতাজ বাদশা ফাঁদে পড়ে গিয়েছে, এখন জেলের ভাত খাচ্ছে। কবে জেল থেকে বার হবে? সূর্যর আলো কবে দেখবে? খোলা আকাশের আলো। এখন তো সূর্য তো পাচ্ছে, কিন্তু খোলা আকাশের আলো, মুক্ত বাতাস কবে পাবে? আমিও বলতে পারছি না, ওখানকার নেতারাও বলতে পারছে না, কেউ বলতে পারছে না। আমি একটা উদাহরণ দেব। সন্দেশখালীর বিধায়কের নাম কি? সুকুমার মাহাতো সাহেব। সুকুমার মাহাতো সাহেবকে জেতানোর জন্য শাহজাহান শেখ মহাশয় 2021 সালে কি কি নোংরামি করেছিল আপনারা জানেন? আমাদের একটা ছেলেকে খুন করেছিল, কুতুব ভাই মনে আছে? শুধু খুন করেনি, অভিযোগ যাতে না দেয় তার সর্বোচ্চ চেষ্টা করেছিল, মনে আছে তো তোমার? তাহলে ভাবুন, সেই সুকুমার মাহাতো সাহেব একবারের জন্য বলছে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? একটা বক্তব্য দেখাতে পারবেন? সিঙ্গেল তার কমেন্ট আমাকে দেখাতে পারবেন যে সুকুমার মাহাতো সাহেব বলেছেন যে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? কিন্তু সুকুমার মাহাতো সাহেবকে বিধায়ক বানানোর জন্য একাধিক অন্যায় কাজ শাহজাহান শেখ করেছে। আজকে শাহজাহান শেখ গাড্ডায় পড়ে গেল, সুকুমার মাহাতো সাহেব নতুন দল তৈরি, মানে নতুন তার টিমের লোককে তৈরি করে নিল। তাই আমি আবারও বলছি, এই পাড়ার যারা চারানার নেতা বড় দাদাদের কথা শুনে এই হিংসায় জড়াচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি একটু চোখ কান খুলে দেখুন। সারা দেশের অবস্থা দেখুন, সারা রাজ্যের অবস্থা দেখুন, কিভাবে দলিত আদিবাসী মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে। একটু চোখ খুলে দেখুন। এখনো যদি আপনি আপনার পাড়ার মধ্যে হিংসা মারামারিতে জড়িয়ে পড়েন, কবে আর আপনার বাচ্চাটা যেই প্রাইমারি স্কুলে যাচ্ছে সেই স্কুলের শিক্ষার ব্যবস্থার পরিবর্তনের দাবি করবেন? আজকে আইএসএফ এর নেতৃত্ব আইএসএফ এর কর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছেন, কিন্তু এই আইএসএফ এর কর্মীরা আপনার ছেলের ভবিষ্যতের জন্য আওয়াজ তুলছে। আপনি কি পিতা হলেন? আপনি কি অভিভাবক হলেন? আপনি এতটাই শাসক দলের তামাকটা খেয়ে ফেলেছেন যে আপনার ছেলের ভালো চাইছে, যে আপনার মেয়ের ভালো চাইছে, যে আপনার বাড়ির বউটার নিরাপত্তার কথা বলছে, তারই উপরে আপনি আক্রমণ করতে শুরু করে দিলেন। আপনাকে আমরা তাহলে আর কি বলে আখ্যায়িত করব? কারণ আজকে যে বিষয়গুলো নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, তার মধ্যে একটা বক্তব্য ওয়াকফ, সেটা নিয়ে আমি বললাম। দ্বিতীয়টা কি আছে আপনার এসআইআর। আপনারা বলেন, আজকে যারা এখানে আক্রমণ, এই আমাদের পতাকা ছিঁড়েছে, ব্যানার ছিঁড়ে দিয়েছে এসআইআর নিয়ে, তাদের নেত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? এসআইআর করতে দেব না। তারপরে তার নেত্রীর দ্বিচারিতা একটু আপনারাও শুনে রাখেন। আর এটাও বলে রাখছি, যদি যারা আক্রমণ আজকে করেছে কানে ভালো করে ঢুকিয়ে রাখুন, প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে এসআইআর করার জন্য।